ক্রিকেট শোতে সরাসরি চলে যেতে চাই ফ্রি হিট সেগমেন্টে। সেখানে আপনারা অনেক প্রশ্নই নাবিল কায়সার আজকে এসেছে, যেহেতু অনেকগুলো টপিকও রয়েছে। তবে পার্সোনালি একটা প্রশ্ন পেয়েছি আমাদের কলিগ রিফাত মাসুদ, তিনি একটা প্রশ্ন আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশের মেয়েরা আজকে একটা ম্যাচ খেলেছে বাংলাদেশ আন্ডার-15 দলের বিপক্ষে, ম্যান 15 টিমের বিপক্ষে, এবং বাংলাদেশের মেয়েরা হেরেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ম্যাচ আপনাকে আয়োজন করে কেন খেলতে হবে, এবং তার প্রশ্নটা হচ্ছে যদি আপনি খেলেনও সেটা সবার সামনে মিডিয়াকে দাওয়াত দিয়ে নিয়ে কেন আপনাকে জানাতে হবে। এই প্রশ্নটা আপনি এই কারণেই করছেন যে নারীদের জাতীয় দল ছেলেদের 15 আন্ডার-15 দলের কাছে হেরেছে। এখন এরকম ক্রিকেট কোথাও হয় কিনা আমার জানা নেই পার্সোনালি। তাও আবার বিশ্বকাপের প্রস্তুতি, এবং বিশ্বকাপের প্রস্তুতিতে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন, সেটাই স্বাভাবিক। যদি সেটা না হয়, এখন এই জিনিসটা কেন করা হয়েছে যে আমরা যদি নারীদেরকে নিজেদের মধ্যে ভাগ করিয়ে খেলানোর ব্যবস্থা করি, হয়তো প্রপার আরেকটা দল দাঁড় করানো যাবে না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, যাতে প্রস্তুতিটা ঠিক মতো হয়। এখন এই ধরনের প্রস্তুতির লক্ষ্য তো আসলে জয় পরাজয় না, স্পেসিফিক জায়গা নিয়ে কাজ করা বা নিজেদের শক্তি দুর্বলতার আরেকটু উত্তরণ ঘটানো। এখন এই কারণেই হয়তো ছেলেদের সাথে খেলাটা হয়েছে। খেলা আপনি খেলতে পারেন, দ্যাটস ফর শিওর, কিন্তু ওই যে বিষয়টা যে আপনি মিডিয়াকে দাওয়াত দিয়ে নিয়ে বা বিসিবির গ্রুপে এই ফলটা দিচ্ছেন, এই জিনিসটার কোনো আসলে দরকার ছিল না, একেবারেই দরকার ছিল না। এখন এই জায়গায় রিফাত মাসুদ এই কথাটাই বলেছেন যে আপনি যখন বিশ্বকে জানাচ্ছেন যে আপনার অনূর্ধ্ব 15 দলের সাথে আপনার নারীদের জাতীয় দল হেরেছে, তখন নারীদের জাতীয় দলের ক্রিকেটারদের কনফিডেন্স লেভেলটা নিশ্চিতভাবেই কমবে। আপনি যদি জিততেন, আপনার কনফিডেন্স লেভেলটা বাড়তো। হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবেনি যে এই ধরনের একটা ফল হতে পারে, এই ধরনের একটা বিপর্যয় হতে পারে। ভাবা উচিত ছিল, কারণ বিসিবি যদি না ভাবে, বিসিবি যদি বুঝতে না পারে, তাহলে তো অন্যদের বোঝার কথা না। অ্যাবসলিউটলি। এবং আমরা অনেক সময় দেখি যে নেটে আসলে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে ছেলেরা বোলিং করেন, যে এইচ টিমে যারা খেলেন তারা এসে নেটে বোলিং করেন। কিন্তু আমার কথা হচ্ছে, ধরেন যে আজকের ম্যাচটা ছেলেরা জিতেছে, ছেলেদের ক্ষেত্রে হয়তো বা আন্ডার-15 বয়েজদের পেশি শক্তি হয়তো বা বেশি, কিন্তু এই যে টিমের যারা খেলেছেন আন্ডার-15 বয়েজের, তাদের থেকে তো নিঃসন্দেহে জ্যোতি কিংবা যারা খেলেন মারুফা, তারা অনেক বড় ক্রিকেটার। কেন আমি বলতে চাই, তারা তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, তারা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, তারা এশিয়া কাপ খেলেছেন, ফলে তারা জানেন ওই এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছেন, এবং তারা নিয়মিত ওয়ার্ল্ড কাপ খেলেন এখন। ফলে ওই লেভেলের টেম্পারমেন্টটা কি সেটা তারা জানেন। তারা হয়তো বা পেশি শক্তির কাছে হেরে গেছেন, ফলে সেইটা দিয়েও কি আসলে প্রপার প্রস্তুতিটা হয়? কারণ এই আন্ডার-15 ছেলেরা তারা হয়তো বা একটু জোরে বোলিং করতে পারবেন, কিন্তু তারা কি জানেন যে ম্যাচের ওই সিচুয়েশনে অপোজিশনকে চাপে ফেলতে গেলে কি একটা মেন্টাল গেম খেলতে হয়, সেই এক্সপিরিয়েন্স কি তাদের এখনো হয়েছে যেটা জ্যোতিদের আছে? ফলে এইটাও তো একটা বড় কনসার্ন। আপনি ধরেন টেনিসে আমরা দেখেছি মিক্সড ডাবলস খেলা হয়, ক্রিকেটে আপনি এটা করতে পারেন না। ইটস বিকজ ক্রিকেটের মাঠের আকার আকৃতিও কিন্তু ছেলেদের জন্য একরকম, মেয়েদের জন্য একরকম। আপনি যখন টেনিস কোর্টে ছেলেরা টেনিস খেলে এবং মেয়েরা টেনিস খেলে, কোর্টের সাইজটা একই থাকে, সাইজ কিন্তু পরিবর্তন হয় না। ইটস বিকজ যেখানে পেশি শক্তির ব্যবহারটা অনেক বেশি, সেই কারণে কিন্তু আকার আকৃতিতে আসলে পরিবর্তন আনা হয়। ইটস আ কমপ্লিট মিসম্যাচ। অ্যাবসলিউটলি। এবার আমরা যদি একটু কমেন্ট পড়তে চাই, প্রথম কমেন্ট এমডি অন্তর আলী, তিনি বলছেন যে এশিয়া কাপে সৌম্য সরকার ব্যাপারে ম্যানেজমেন্টের পরিকল্পনা কি, যেহেতু সৌম্য সরকার অফ ফর্মের জন্য দল থেকে বাদ হননি, হয়েছিলেন ইনজুরির জন্য। কারেক্ট, উনি প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিচ্ছেন। সৌম্য সরকার অফ ফর্মের জন্য বাদ পড়েনি, ইনজুরির কারণে বাদ পড়েছেন, এবং সে কারণেই সৌম্যকেই হয়তো এশিয়া কাপের স্কোয়াডে বিবেচনা করা হবে। তানজিদ তামিম, পারভেজ ইমন যদি ওপেন করে থাকেন, ব্যাকআপ ওপেনার হিসেবে নাইম শেখকে পাকিস্তান সিরিজের সুযোগ দেওয়া হয়েছে। এর আগে ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের উপর বিবেচনা করে তাকে নিউজিল্যান্ড এই দলের বিপক্ষে খেলানো হয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভবত ম্যাচ পেয়েছিলেন। তো সব মিলিয়ে তিনি যেহেতু পারফর্ম করতে পারেননি, সৌম্যর জায়গাটা সৌম্য ফেরত পাবেন, সেটাই স্বাভাবিক। স্কোয়াডে ফেরত পাবেন, একাদশে পাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন। এক্স্যাক্টলি, যেভাবে আসলে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন পারফর্ম করছেন, ফলে তাদেরকে বাদ দিয়ে কাউকে একাদশে ওপেনার হিসেবে দেখা যাওয়াটা এই মুহূর্তে একটু মুশকিল। পরের প্রশ্নে চলে যেতে চাই। মোহাম্মদ সোহেল রানা বলছেন, এশিয়া কাপে মেহেদী মিরাজের খেলার চান্স কত %? আর আমার মনে হয় সাইফুদ্দিনের পরিবর্তে একজন বোলার অথবা একজন এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে গেলে ভালো হতো। আপনারা কি মনে করেন? মিরাজ তো নেদারল্যান্ড সিরিজে খেলছেন না,
না, তিনি ছুটিতে নেদারল্যান্ড সিরিজে তিনি ছুটিতে গেছেন। এখন মিরাজ যদি এশিয়া কাপের টি-20 স্কোয়াডে থাকতেই পান, সেক্ষেত্রে শেখ মাহেদী এবং মিরাজ থেকে যে কোনো একজন হয়তো একাদশে থাকবেন। স্কোয়াডে তিনি থাকতেই পারেন, কারণ শেখ মাহেদীর যদি ইনজুরিতে পড়েন বা শেখ মাহেদী যদি পারফর্ম করতে না পারেন, মিরাজের প্রয়োজনীয়তা আছে। দুজনকেও আপনি চাইলে একসাথে খেলাতে পারেন, সেক্ষেত্রে মিরাজকে হয়তো মিডল অর্ডারে আমরা ব্যাটিং করতে দেখতে পারি, কারণ ওই জায়গায় একটা কমতি কিন্তু আমাদের আছে। আমরা যদি তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস প্রথম 3 জন, তাওহিদ হৃদয় 4-এ 5 নাম্বার একটা ঘাটতি কিন্তু আমাদের রয়ে গেছে। শামীম পাটোয়ারি, জাকির লিওনিক দুজনই আসলে 6-7-এ ব্যাটিং করেন। তো মিরাজকে খেলালে হয়তো 5 নাম্বারে খেলানো হবে, সেক্ষেত্রে মিরাজ, শেখ মাহেদী 8-এ, তখন আবার রিশাদ 9-এ, তখন আপনার দুজন পেসার নিয়ে খেলতে হবে। তো একটা বিষয় থাকছে। এবং সাইফুদ্দিনের কথাও তিনি যেটা বলছেন যে ব্যাটিং অলরাউন্ডার ক্যাটাগরিতে সাইফুদ্দিন হয়তো সুযোগ পান। আপনি যদি বোলারদের কথা বলেন, পিওর বোলার বা স্পেশালিস্ট বোলার হিসেবে সাইফুদ্দিনের আসলে সুযোগ আসার কথা না, কারণ হাসান মাহমুদ যেখানে সুযোগ পাচ্ছেন না, সেখানে পিওর বোলার হিসেবে সাইফুদ্দিনের সুযোগ পাওয়ার কথা না। এবং আমাদের পেস ডিপার্টমেন্ট এখন যথেষ্ট উন্নতি করেছে। আপনি মুস্তাফিজ, তাসকিন এই দুজনকে যদি শিওর স্টার্টার ধরে থাকেন, অন্য স্পটের জন্য তানজিম সাকিব ব্যাটিং অলরাউন্ডার ক্যাটাগরিতে বা বোলিং অলরাউন্ডার ক্যাটাগরিতে সাইফুদ্দিনের চেয়ে বেশি মার্ক পাবেন। সেক্ষেত্রে আপনি সাইফুদ্দিনকে ড্রপ করে হয়তো নাহিদ রানাকে নিয়ে যেতে পারেন, বা শরীফুলকে নিয়ে যেতে পারেন, বা হাসান মাহমুদকে নিয়ে যেতে পারেন। তো উনি যে কথাটা বলেছেন ভালোই বলেছেন। তবে সাইফুদ্দিনকে যখন দেখা হয়েছে, তিনি যে পারফরমেন্স খারাপ করেছেন তা না, দেখারও দরকার আছে, কারণ বোলিং অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার তো বাংলাদেশে আসলে একেবারে নাই বললেই চলে। সেই জায়গায় তানজিম সাকিব অনেকখানি এগিয়ে গেছেন আমার কাছে মনে হয়। এক্স্যাক্টলি, স্পেশালি তার বোলিংটা আসলে অনেক বেশি, এবং তিনি ব্যাটিংটা তো রিসেন্টলি বিভিন্ন সময় প্রুভ করেছেন। পরের কমেন্টে যদি একটু যাই, এমডি আরিফুল ইসলাম মুন্না তিনি বলছেন যে ভারতের স্কোয়াডে শ্রেয়াস আয়ারকে না রাখায় আপনারা কতটা অবাক হয়েছেন, তাকে কেনই বা রাখা হলো না? এখানে উত্তরটা ট্যাকটিক্যালি না দিয়ে একেবারে ক্লিয়ারলি দিই। সেটা হচ্ছে, শ্রেয়াস আয়ারকে আপনি যদি দলে রাখেন, টিম ম্যানেজমেন্ট মনে করেছে অ্যাজ আ সিনিয়র ক্যাম্পেইনার তাকে খেলাতে হবে, সে কারণেই তাকে দলে রাখা হয়নি। তাকে খেলানোর সুযোগ হয়তো টিম ম্যানেজমেন্ট দেখছে না টপ 5-এ। ইটস বিকজ আপনাকে বেছে নিতে হতো শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসন থেকে। সঞ্জু স্যামসন একটু এগিয়ে থাকবেন, কারণ তিনি উইকেট কিপিংটা করতে পারেন। ঋষভ পান্ত এই দলটায় নাই। জিতা শর্মা সেকেন্ড উইকেট কিপার। তো বাকি 4 জনের কাউকে আপনি ড্রপ করতে পারবেন না। সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, এবং আমরা মূল শোতে বলছিলাম যে শেষ 10টা ম্যাচে সঞ্জু স্যামসনের 3টা সেঞ্চুরি, শেষ 9টা ম্যাচে তিলক ভার্মার 2টা সেঞ্চুরি, অভিষেক শর্মা টি-20-র 1 নাম্বার ব্যাটার। তো শ্রেয়াস আয়ারকে নিয়ে গিয়ে হয়তো টিম ম্যানেজমেন্ট বসিয়ে রাখতে চাচ্ছে না দেখি তাকে স্কোয়াডে রাখেনি। এটার প্রমাণ আপনি পাবেন তাদের যে রিজার্ভ রিজার্ভ ক্রিকেটারদের তালিকা দেওয়া হয়েছে, সেখানেও শ্রেয়াস আয়ার নাই। যদি আপনি সেরা 20 জন ক্রিকেটার জড়ো করতেন, শ্রেয়াস আয়ার নাম অবশ্যই থাকতো। রিজার্ভেও তার না থাকাটা এই কথাটাই বলছে যে এ কারণেই তাকে দলে রাখা হয়নি। অ্যাবসলিউটলি। পরের প্রশ্ন চলে যেতে চাই। মোহাম্মদ জুবায়েদ তিনি বলছেন, বাংলাদেশের প্রস্তুতি সবসময় ঢাকা হয়, এবার সিলেটে এটা কি শুধু ভেন্যু পরিবর্তন, নাকি বাংলাদেশ ক্রিকেট ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলের ফ্যাসিলিটি কাজে লাগাতে শিখছে? এর দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট কী হতে পারে? আসল কথা হচ্ছে, মিরপুরের মাঠ প্রস্তুত না। মিরপুরের মাঠ নিয়ে টনি হেমিং এখন কাজ করছেন, নতুনভাবে উইকেট প্রস্তুত করা হচ্ছে। যদি উইকেট ঠিক থাকতো, মাঠ ঠিক থাকতো, আমার মনে হয় না সিলেট যেত। আবার এখন কিন্তু দেখেন যে ঘোরায় ফিরে সবগুলো ক্যাম্পই রোটেট করা হচ্ছে। যেমন ধরেন এইচপি, তারা প্রথমে মিরপুরে শুরু করেছে, তারপর সেখান থেকে তারা চিটাগাঙে অনেক দিন ছিল, সেখান থেকে তারা সিলেটে গেছে, তারা সেখান থেকে রাজশাহী যাওয়ারও কথা ছিল। ফলে সবগুলো জায়গায় বিভিন্ন ধরনের যে উইকেট, সবগুলো উইকেটে খেলে প্রিপারেশন নেওয়া, সেটার একটা ব্যাপার আছে। এবং বাংলাদেশ দল যদি এশিয়া কাপে যাবে, সে জায়গাটা ভালো উইকেটে খেলে যাওয়ার একটা আকাঙ্ক্ষা থেকেও হয়তো বা সিলেটে কিংবা চিটাগাঙও তারা চুজ করতে পারতো মনে হচ্ছে। আর যাই হোক, আপনি এশিয়া কাপে যে ধরনের উইকেট পাবেন, সে ধরনের উইকেট প্রস্তুত করা সম্ভব না। সব জায়গায় সবকিছু হয় না, এবং যেহেতু রেগুলারই বৃষ্টি হচ্ছে, আপনি চাইলেও উইকেটে আমূল পরিবর্তন আনতে পারবেন না। ঠিকই। এবং এখন আসলে সব জায়গাতেই খেলে খেলে যদি প্লেয়ার একটু বেটার রেজাল্ট পান। পরের কমেন্টে যে আব্দুল আলিম তিনি বলছেন, নাবিল কায়সার ভাইকে মাঝে মাঝে ফুটবল শোতে দেখা যায়, একদিন রিফাত মাসুদ আর নাবিল খান ভাইকে ক্রিকেট শোতে দেখতে চাই। আমিও দেখতে চাই। তো এই প্রথমবারের মতো ক্রিকেট নিয়ে জানতে চাইলেন, কমেন্টও করলেন, আগ্রহ প্রকাশ করেছেন। আজকে পড়লাম, লেটস সি কি হয়, হয়তো বা ভবিষ্যতে। না, তবে এটা আপনি শিওর থাকতে পারেন যে একেবারে খুব বিপদে না পড়লে এইচআরে বা এইচআরে রিফাত মাসুদকে আপনি দেখতে পাবেন। ধরেন অফিসে শুধু আমরা 2 জনই আছি, শো হবে না, শো না হওয়ার চান্সও আছে,
তারপরে তার এখানে বসার সম্ভাবনাটা তার চেয়েও কম। না, তাকে আমরা একদম গেস্ট হিসেবে আনা যায় কিনা দেখতে পারি, বা নাবিল খানকে রিকোয়েস্ট করলে হয়তো বা তিনি আসতে পারেন। তিনি হয়তো সে এর আগে আইপিএল এর শো করেছেন, কিন্তু ক্রিকেট শো করেন, বিভিন্ন ক্রিকেট বিষয়ে তিনি খোঁজ খবর রাখেন। জ্ঞান রিফাত মাসুদের রয়েছে, হ্যাঁ, কিন্তু তিনি আসবেন না। আগেও দেখতেন, কিন্তু ইদানিং দেখেন না। আচ্ছা, যাই হোক, হায়দার আলী ভুইয়া ফাহাদ তিনি বলছেন ভারতের দলে জয়সওয়ালকে না রেখে গিলকে রাখার ব্যাখ্যা কি? যদিও গিলও কোনো অংশে খারাপ না, ওই যে ক্যাপ্টেন্সির একটা বিষয় আছে, ফিউচার ক্যাপ্টেন হিসেবে গিলকে হয়তো টিম ম্যানেজমেন্ট চাইছে 3 ফরম্যাটেই একজন ক্যাপ্টেন রাখতে, সেক্ষেত্রে গিল এগিয়ে থাকবেন। এবং গিল জয়সওয়ালের চেয়ে এক্সপিরিয়েন্স ক্রিকেটার, এবং ফিউচার যদি আপনি বিবেচনা করেন জয়সওয়ালের চেয়ে গিল আগানো। জয়সওয়ালের আগের ব্যাচ সম্ভবত গিল আন্ডার-19 ক্রিকেটে, গিল গুজরাট টাইটান্সের হয়েও ক্যাপ্টেন্সি করছেন এবং সব ফরম্যাটেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। টি-20 তো আগে যখন খেলেছেন ভালোই করেছেন, এবং টেস্ট দলে, ওয়ানডে দলে তিনি নিয়মিত মুখ। সে কারণেই টি-20 স্কোয়াডে হয়তো আপনি তাকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু ওই ক্যাপ্টেন্সির কারণে আসলে তাকে ফেরত আনা হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না, ভারতের ওয়ানডে টি-20 দলের সাথে টেস্ট দলের একটা পার্থক্য থাকে। আবার গিল ছাড়া বাকিদের দিকে যদি আপনি তাকান, তারা কেউই কিন্তু ওয়ানডে বা টেস্ট স্কোয়াডে খেলেন না। আপনি যদি সূর্যকুমার যাদবের কথা বলুন, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, আমি নিজেও আসলে চিন্তা করছি, হার্দিক পান্ডিয়া ওয়ানডে খেলেন। স্পিনারদের ক্ষেত্রে ওইটা প্রযোজ্য। জাসপ্রীত বুমরা ছাড়া কেউই আসলে টি-20 দলটা পুরোপুরি আলাদা। জাসপ্রীত বুমরাকে 3 ফরম্যাটেই আমরা দেখতে পাই, হয়তো গিলকেও ওই কাজটাই টিম ম্যানেজমেন্ট করতে চাইছে, এবং সে কারণেই আসলে গিল খানিকটা এগিয়ে আছেন। সেটা আমরা মূল শোতে বলছিলাম যে তার ক্যাপ্টেন্সিটা একটা বড় ভাবনার জায়গা ছিল, যে ভবিষ্যতে তাকে ক্যাপ্টেন্সি দেয়া হলেও হতে পারে। ফলে এই ছিল আপনাদের প্রশ্ন আজকের জন্য, এবং এই মোটামুটি উত্তর এবং আলোচনা। নিশ্চয়ই সামনে ক্রিকেট শো দেখতে আপনারা চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। শনি সোমবার সন্ধ্যা 6টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.